ফ্রান্সে বাংলাদেশি এক দম্পতি পুলিশের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পেয়েছে। এই দম্পতি ২ মাস আগে ফ্রান্সে আসে। তারা সোসাল থেকে বাসা পায় তাপ শহরে। যেই শহরে তারা বাসাটি পায় সেখানে তাদেরকে শেয়ারে আসলে এই বাসাটি দেওয়া হয়েছে। তাদের সাথে যারা শেয়ার করত তারা হচ্ছে আলজেরিয়ান বংশোদ্ভূত। তারা থাকার ঘর আলাদা হলেও কিচেন এবং টয়লেট তারা শেয়ার করত। ২ মাস ধরে টুকটাক এটা সেটা নিয়ে ঝগড়া তাদের মধ্যে প্রায়শই হতো। কিন্তু গতকাল রাতে যে ঘটনা হয়েছে, বন্দুক নিয়ে এসে তার যে হাসব্যান্ড তাকে আসলে হত্যা করার হুমকি দিচ্ছিল তাৎক্ষণিকভাবে। তার ছোট্ট মেয়েটি সেই ভিডিও ধারণ করে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে এবং সেই দম্পতিকে সেখান থেকে সরিয়ে নেয়। তো গতকাল রাতে তারা হোটেলে ছিলেন। আজকে তাদেরকে অন্য শহরে আসলে ট্রান্সফার করা হয়েছে। তিনি কিছুক্ষণ আগে এমবি টেলিভিশনের সাথে কথা বলেছেন এবং তার যে পুরো ঘটনাটা আসলে কি হয়েছিল সেই ঘটনাটা তিনি বর্ণনা করছিলেন। আমরা বাংলাদেশিরা বাড়ছি ফ্রান্সে দিন দিন, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত ঘটনারও সম্মুখীন হচ্ছি। কিভাবে আসলে এর থেকে মুক্তি পাওয়া যায় বা কিভাবে এই ঘটনা একটা শিক্ষণীয় ঘটনা হতে পারে এবং আমরা কিভাবে পুলিশের হস্তক্ষেপে নিজের জীবনকে বাঁচাতে পারি, সেটাই আসলে মূল বিষয়। এবং তিনি আসলে এমআইবি টেলিভিশনকে কি বলেছেন সেটা শুনি। জি, বলুন। হ্যাঁ, তো আমরা প্যারিসে আসলাম, ওখান থেকে আমাদেরকে বাসা দিল আপনার তাবে তাবে আমরা আজকে 2 মাস শেষ করলাম। আমাদের যে রুমমেট ছিল, আমরা শেয়ারে থাকতাম একটা ঘরে। ওই রুমমেটটা আমাদেরকে মানে প্রথম থেকেই বেশ অত্যাচার করে বিভিন্ন মানসিক ভাবে, যেমন খাবার চুরি করে খেতে লাগলো, এটা ওটা আমার জিনিস ব্যবহার করে। তো আমি অতটা আমলে নেই নাই যে হয়তোবা ওর একটু অভাব আছে, কিন্তু ওরা হলো আলজেরিয়ান এবং মরক্কো, স্বামী স্ত্রী, বুঝছেন। জি, জি। তো ওদের আবার দুইটা ছোট ছোট শিশু আছে, একদম বেশি ছোট, 3 বছরের একটা আর একটা 1.5 বছর। আর আমার একটা মেয়ে আছে এবং আমি প্রেগনেন্ট। আমার মেয়ের 9 বছর বয়স। তো ওখানে আমি থাকতে লাগলাম। যখন দেখলাম যে একটু বেশি করতেছে, আমি সোশ্যালকে জানাই বিষয়টা, আমাদের যে অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল আছে। কিন্তু উনি খুব একটা গুরুত্ব দেয় না এবং বলে যে আসলে এটা সম্ভব না, কারণ কি আমাদের তো বাসা নেই, তুমি একটু ম্যানেজ করে থাকো। তো আমি ম্যানেজ করেই থাকতে নিছিলাম, এবং যাতে ও আমার সাথে ভালো ব্যবহার করে, বিভিন্ন সময় ওকে আমি খাবার নিজে নিজে দিতাম, রান্না করলে দিতাম। হ্যাঁ, কথাবার্তা বলতাম, আর বেশিরভাগ সময় ও ট্রান্সলেটর ব্যবহার করে আমার সাথে কথা বলতো, যেহেতু ও ফ্রেঞ্চ বলতো। তো ওর যখন ভালো লাগতো, ভালো কথা বলতো, হঠাৎ করে ওর ধরেন মুড ভালো নাই, ও এসে আমাকে, এই তুমি বাথরুমে কি পানি ফেলাইছো কিনা, বা একটা একটা দোষ ধরা শুরু করতো। আমি বলতাম না, আমি তো এগুলো করি নাই। তো ও চাইতো কি আমাকে সবসময় দমায় রাখার জন্য, এবং আমাকে বুঝাইতো যে ওর কাগজ আছে এখানে, ওর ফ্যামিলি আছে, পেপার, মানে অনেক কিছু আছে, ওর অনেক ক্ষমতা আছে। তো এটা আমি জানাই আবার সোশ্যালকে, যে ডে বাই ডে ওর অত্যাচার তো বেড়েই চলেছে, শারীরিক না, মানসিক। তো এভাবে থাকা যায় না, আমি একটা প্রেগনেন্ট মানুষ, কিভাবে কি। তাও ওরা গুরুত্ব দেয়নি, এবং আমি মেসেজে অনেক অভিযোগ জানাইছে এটা ওইটা, তাও গুরুত্ব দেয় নাই। লাস্টে যখন ওরা আমার ওয়াশিং মেশিনের কাপড়ে একটা রাসায়নিক অ্যাসিডি কিছু মিশাইলো, চোখ নাক জ্বলে গেছে কাপড় খুলতে, বুঝছেন। মানে ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করতে নিলাম, আর সাথে সাথে আমাদের চোখ নাক সব জ্বলে গেল। তখন আমি ওকে ডাকলাম যে তুমি কিছু মিশাইছো বলো তো, আমি একটা প্রেগনেন্ট মানুষ, আমার তো ক্ষতি হবে। ও বলল না। এমনই ও বিভিন্ন আমাদের সাথে ষড়যন্ত্র করে করে ও না করতো, বুঝছেন, সব সময়। মেয়েটা মেয়েটা আবার অনেক বয়স্ক, এমন না, 24-25 বছরই হবে। তো আর ওর হাজবেন্ড সারাদিন বাসায় থাকে, কিন্তু বের হয় না। ওরা বউটা হলো আলজেরিয়ান, স্বামীটা বলেছিল মরক্কান, এবং ওরা স্পেনে ছিল কতদিন। আবার মেয়েটা মাঝে মধ্যে বলে ও নাকি প্যারিসে বড় হইছে, মানে এখানে ওর ভালো একটা ফ্যামিলিও আছে, অনেক আত্মীয় স্বজনও আছে, এবং ওর পেপারস আছে। আমার ঘটনা শুনেন ভাইয়া, মানে এইভাবে আগাচ্ছি, আচ্ছা আমি বলে ফেলি তাহলে। তো এইভাবে আগাচ্ছিল, লাস্টে যখন ওই কাপড়ে এটা করলো, আমরা আর মেনে নিতে পারিনি। আমি দৌড় দিয়ে একদম কাদায় চলে গেছি সোশ্যালের কাছে, যে দেখেন আমি তো অনেকবার অনেক কিছু জানাইছি, আপনি স্টেপ নিচ্ছেন না, এখন আমার আর সম্ভবই না, আমাকে ডিরেক্টরের সাথে দেখা করতে দেন, আপনাদের সাথে কথা বলে লাভ নেই। তো ওরাও বুঝছে বিষয়টা মনে হয় বেশি সিরিয়াস, এবং আমি কাপড় নিয়ে গেছিলাম শপিং ব্যাগে করে। হ্যাঁ, তখন
আমি ডিরেক্টরের সাথে প্রথম কথা বলতে পারি। খুব বেশি দিন আগের না, 4-5 দিন আগে ডিরেক্টরের সাথে আমার কথা হয়। ডিরেক্টর সব শুনে, এবং আমি করতাম কি, ও যা যা আমার সাথে ষড়যন্ত্র করতো, পানি ফালায় রাখতো বাথরুমে আমাকে আহত করার জন্য, আমার খাবার টাবার সরাইতো, আমার নোংরা করতো, যাই করতো আমি ছবি তুলে রাখতাম, বুঝছেন। এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল, এবং ভিডিও করে রাখতাম। তো আমি সব দেখাইছি ডিরেক্টরকে। তখন ডিরেক্টর বুঝতে পারছে এবং বলছে, তুমি পুলিশে একটা কমপ্লেন করে আসো, তোমার এত কিছু ঘটতেছে, কেন কমপ্লেন করো না। আমি বলছি, আমি এনি টাইম কমপ্লেন করতে পারবো, এবং আমি কালকে অনেকটা হাইপার হয়ে কলও দিছি, কিন্তু আমার ভাষা বুঝে নাই ইংলিশ। তো কিভাবে, পরে বলে আচ্ছা তাহলে তুমি এক কাজ করবা, কালকে আমি লোক দিব, তার সাথে যে কমপ্লেন করে আসবো। তো আমি গেলাম, ভালো মতো কমপ্লেন করে আসলাম, এবং ওনাকে বললাম ইমার্জেন্সি আমার বাসা চেঞ্জ করে দেন, আমার পক্ষে সম্ভব না, অলরেডি 2 মাস হয়ে গেছে, আমার মনে হয় না আমি আর টিকতে পারবো। আমার মানুষের সব কিছুর একটা সহ্যের সীমা আছে। উনি আবার ইংলিশ বুঝে, ওনাকে আমি ভালোই বুঝাইছি। তো আবার আমি একটা প্রেগনেন্ট মানুষ, এমনি মুড সুইং হয়, তার মধ্যে এটা ওটা করতেই থাকে, আমি বাসায় থাকতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমি পুরো মানসিক ভাবে টর্চার আছে। আমার ওজন কমে গেছে, যেখানে আমার ওজন বাড়ার কথা। ঠিক আছে। তো ডিরেক্টর খুব ভালোই বুঝছে। পরে বলছে, দেখো এই রাতের মধ্যে আমি কোনো ডিসিশন তো দিতে পারবো না, কিছু তুমি একটু কষ্ট করো, আমাকে কিছু অন্তত 1-2 সপ্তাহ দিতেই হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাইলে একটু ম্যানেজ করি না। আর ওনাকে আমি বললাম যে দয়া করে ওদেরকে কিছু জানাবেন না, আমি ওদেরকে ভয় পেতে শুরু করেছি ওদের আচরণে। আমাকে যদি রিমুভ করতে পারেন এই বাসা থেকে, তাহলে ওদেরকে জানায়েন। পরে বলছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কারণ তুমি প্রায় সময় মেসেজ দিতে, আবার বলতে ওদেরকে বলতে না, তুমি মনে হয় ভয় পেয়েছো। তো ঠিক আছে, তোমার একটা ব্যবস্থা করে তারপরেই আমি তোমাকে দিতে পারবো, মানে তারপরে সরি ওদেরকে আমি নিব, অ্যাকশন করব। এগুলো করে টোরে তো আমি মানায় নিচ্ছি, যে আমি ভাবছি যে ও এত বড় একটা কাণ্ড করলো, তাহলে আর না, পুলিশ একটা কমপ্লেন আমাকে দিয়ে দিচ্ছে, কমপ্লেন কপি, ওটা আমি জমা দিয়ে দিছিলাম ডিরেক্টরকে। পরে আমি একদম এই 4টা দিন, লাস্ট 4 দিনের কথা, টোটালি ওদেরকে ইগনোর করেছি। ওর বাচ্চাদেরকে আমি প্রায় সময় খাবার টাবার দিতাম, করে নিতাম, তখন ও খুশি হইতো, কিন্তু দিন শেষে আমার তো কোনো লাভ নাই, আমাকে তো অত্যাচার করতো। ধরেন তো কি করলো কি, ও লাস্ট ইনসিডেন্ট, ও কাপড় ফালাই দিল বারান্দা থেকে। আমার স্ট্যান্ডে কাপড়, ওইটা বারান্দায় কিভাবে পড়ে, ওইটা দেখাও আমি করলাম কি, চলে গেলাম আপনার গতকালকে লুদে, যে কাপড় উঠাবো না, ছবি তুলে ভিডিও করে চলে গেছি। সব সরকারি ছুটি এই 3 দিন, শুক্র শনি রবি সোম, এই 4 দিন পুরাই ছুটি গেল। তো আমি একটু রিল্যাক্স হইতে একটা ভাবির বাসায় চলে যাই, বাংলাদেশি। তো সারাদিন থেকে টেকে ওখান থেকে ঘুরে রাত 11:45টায় আমি বাসায় আসি, এবং আমি দেখি যে লাইটটা জ্বালানো, ও হয়তো আমার জন্য অপেক্ষা করছে, উকি ঝুঁকি করতেছিল জানালা দিয়ে, বুঝছেন। তখন গিয়ে আমি ঘরে ঢুকি, এবং আমি ওকে কিছু বুঝতে দিই না, আমরা কাপড় তুলেও নিয়ে আসি, আমরা নিজের মতো হাসাহাসি করি, মানে কি, আমি ওকে বুঝাই যে আমরা রিল্যাক্স আছি, তুই যাই করস আমরা মানে নত হব না। হ্যাঁ, আমি আমার মেয়ের সাথে হাসি, গল্প করি এরকম। হঠাৎ করে ওর হাজবেন্ড বের হয়, ওর হাজবেন্ড কখনো ঘর থেকে বের হয় না, কিন্তু সারাদিন ঘরে থাকে, ওর বাচ্চারা কানলেও ধরে না। ওর হাজবেন্ড একদম কেমন যেন, কখনোই বের হয় না, 2-1 বার বের হয়ে কফি বানায় শুধু রান্নাঘরে। তো ওর হাজবেন্ড বের হয়ে আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতেছে বোঝো বলে, যে তুমি কি আমার বাটার নিয়েছো। আমার হাজবেন্ড বুঝে নাই, পরে মোবাইলে ট্রান্সলেট করে বলতেছে, তুমি কি আমার মাখন খেয়েছো। তখনই আমার হাজবেন্ড হাইপার হয়ে গেছে, কি ও সারা বছর ও বাংলায় বলতেছে, তুই চুরি করে খাস আমার সব জিনিস, আমি ফ্রিজে জিনিস রাখতে পারি না, কত কমপ্লেন। নো নো নো, এটা একটু চিল্লায় বলছে আমার হাজবেন্ড, বুঝছেন। আর আমি একটু বের হয়ে আসছি, যে আল্লাহ কি হইলো দেখি তো। আমি আবার বের হই না, আমি বলি বের হইলে ওর সাথে হবে, আমার মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে, একটু মানে কমই বের হচ্ছিলাম। এই জন্য সেই নিজের খাবার খেতে রান্নাঘরে গেছিল। তখনই ও দৌড় দিয়ে যে একটা গান নিয়ে আসে, আমার হাজবেন্ডকে ধাক্কা মেরে অস্ত্র নিয়ে আসে। ওই যে কি গান এটা, পিস্তল পিস্তল, অস্ত্র নিয়ে এসে সোজা আমার হাজবেন্ডের কপালে ধরে, 1 হাত দূরত্বে নাকি, 1 হাত দূরত্বে ধরলে আমরা ওখানেই। হ্যাঁ, আমার মেয়ে একদম জোরে কান্না টান্না করে হাত জোর করে, প্লিজ ডোন্ট কিল মাই পাপা, এইভাবে ও রিয়াক্ট করে। তখন আমার হাজবেন্ডকে ও অনেক কিছু বলার চেষ্টা করে, বাট আমরা ফ্রেন্ডস বুঝি না। ওই মুহূর্তে আমি মোবাইল নিয়ে ভিডিও করতে গেলে ওর ওয়াইফ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার মোবাইল ছুঁড়ে ফেলে। তখন ওর হাজবেন্ড আবার উঠায় বলে, কি ভিডিও করছো, তাড়াতাড়ি ডিলিট করো। তখন মানে গানটা ওর হাতেই আছে, বাট ওর নজর চলে গেছে ভিডিওর দিকে, বুঝছেন। তখন আমি মানে আমি কি করব, আমি বলছি আচ্ছা আমি ভিডিও ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমার আইফোন ও রিসেন্ট ডিলিট হয়ে গেছে, বলে এখান থেকেও ডিলিট করো, করছে। তারপরে ও ট্রান্সলেটর বলছে, দেখো আমি ভালো মানুষ, ঘর থেকে বেরো না, বেরোলে কিন্তু এখানে থাকার উপযুক্ত থাকবা না, দেশে পাঠিয়ে দিব। আর যে কোনো সময় বুঝছো একটা দুর্ঘটনা ঘটবে, আমার জানি কখন আর এখানে আসতে হয় না। তোমার হাজবেন্ডকে ভদ্রভাবে কথা বলতে বলো, সে কেন আমার সাথে জোরে কথা বললো। হ্যাঁ,
এটা ওর অন্যায় হয়ে গেছে, কেন ও জোরে নো নো বললো, ঠিক আছে, এটা আসতে বলতে পারতো ও অনেকে। আবার বলছে যদি পুলিশের কাছে যায় বা যদি কোনো সোশ্যালের কাছে যায় তাহলে তোমার বাঁচা মুশকিল, মানে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিচ্ছে। কিন্তু এই ফাঁকে আমার বাচ্চা মেয়েটা কিভাবে জানি ওর বাবার মোবাইলে না একটা ভিডিও করে ফেলছে ওর হাতে গান। ওইটা করে ফেলাতে আমার হাজবেন্ড আবার রুমের মধ্যেই সে আমার একটা বাঙালি ভাইকে পাঠায় দেয় পরিচিত, আর বলে ভাই হেল্প মি। তখন উনি পুলিশ কল দিয়ে ফেলে। তো উনি আবার ওকে ফোন দেয়, ভাই 10 মিনিটের মধ্যে পুলিশ যাবে। আমরা তখন আরো হাইপারে যাই, কারণ এর মধ্যে আমি বিষয়টাকে ইয়া করে ফেলছিলাম, বুঝছেন, যে ওর সাথে তো এইভাবে থাকা যাবে না। আমি বলছিলাম দেখো যা হবার হয়েছে, তুমি মিলে যাও, আমি তোমাকে বাটার কিনে দিব। আমি নেই নাই, আমাদের এরকম স্বভাব নাই, তাও আমি তোমাকে কালকে বাটার কিনে দিব, তুমি মিলে যাও। ও বলছে ওকে, তাহলে তো খুবই ভালো। শোনো, এখানে থাকতে হলে চুপ করে থাকবা, আমার সাথেই তোমাকে থাকতে হবে, তোমার যাওয়ার কোনো জায়গা নেই, এগুলো আমাকে বলছে। আর আমাকে পুলিশ কেন, কেউ কিছু করতে পারবে না, মানে আমাকে অনেক হুমকি। আবার আমার ফোন 2-3 বার চেক করছে ভিডিও আছে কিনা। ওর বউ বলতেছে দেখো, হ্যাঁ ভালো করেই থাকো, এগুলা নিয়ে মাতামাতি করো না। বলি তুমি আমাকে বিশ্বাস করো, ফোনে কোনো ভিডিও নাই, তুমি দেখো। পরে পুরা ফোন ওদেরকে চেক করেছে, আমি বলি দেখছো কিছু নাই। পরে বিশ্বাস করছে, আচ্ছা বিশ্বাস করলাম, কিন্তু দেখো আবার এগুলো। এর মধ্যেই আপনার না ওই ভাইয়া কল দিছে যে পুলিশ যাবে। তখন আমি একটা প্ল্যান করলাম যে গেট তো লাগানো, তখন আমি করলাম কি, ও মানে গেটের সামনে বাথরুম, আমি আগেই চাবিটা নিছি, মানে মেন গেট খোলার জন্য চাবি নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি টয়লেটে যাওয়ার ভান করে ওর বউকে অলরেডি তো একটু মিটমাট করেই নিছি না, আমার হাজবেন্ডের সাথে ওকে হাত মিলাই দিছি যে না আমি ভালো, আমি তোর সব কথা শুনবো। পরে নিয়ে আমি কোন রকম চাবিটা হালকা খুলে আমার মেয়েকে নিয়ে আমি আগেই নিচে নাইমা গেছি, বুঝছেন। ওর বোটের পায় নাই এবং ওর জামাই ঘরে ছিল। নেমেই দেখি পুলিশ হুকি ঝুঁকি করতেছে, সিভিল ড্রেসে। তখনই আমি দৌড়ে বলছি যে আমাকে বাঁচাও, এগুলো হচ্ছে। আর আমার হাজবেন্ড উপরে রয়েছে, ওকে বাঁচাও। আমি আমার মেয়েকে নিয়ে লুকে আসছি। তো উনি বলতেছে একটু রিল্যাক্স হও, রিল্যাক্স, কারণ আমি তো পুরো শেষ। উনি আমাকে ধরছে, ওই রিল্যাক্স করতে বলতেছে, আবার বুঝতেছে না। আমি ট্রান্সলেটরে সব বলতেছি যে এগুলো এগুলো হচ্ছে আমার সাথে, এবং আমি প্রেগনেন্ট মানুষ, আমাকে ধাক্কা টাক্কা দিয়ে ফেলে দিছে, এগুলো বলছি। বলার পরেই কিছুক্ষণ পরে ফোর্স নিয়ে পুলিশ চলে আসে, একদম 5-7 জন পুলিশ, অস্ত্র উদ্ধার করার জন্য যা যা লাগে ড্রেস আপে চলে এসে দৌড়ে যায় আমার হাজবেন্ডকে উদ্ধার করে এবং ওকে জেলে নিয়ে যায়। তারপরে আমাকে বলে তুমি এখন রুমে থাকো। আমি বলছি না, ওর বউ বেশি ডেঞ্জারাস, ওই আমাকে এতদিন ধরে জ্বালাইতেছে। রাত্রে আবার পুলিশ হোটেলে রাখছিল আমাদের সেফটির জন্য, আমি থাকতে চাইনি ওই বাসায়। তো পুলিশ ওকে ধরে নিছে, আমাদের নিয়ে ঘুরা টুইরা হোটেলে রাখা হয়েছে, যেহেতু আমি খুব ভয় পাচ্ছিলাম মেয়ে নিয়ে। পরে সকালে কমপ্লেন সব লেখাইলাম, বললো যে ওকে জেলে রাখছি, আর এটা নাও। আর কাদায় ফোন দিয়ে বললো ওকে ট্রান্সফার করো। সাথে সাথে এখন আমাকে কাদা বাসা দিচ্ছে, যেটা আমাকে হয়তো কয়দিন আগে দিলে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটতো না। তো আমি বলছি কোনোভাবে এই তাবে আমার সম্ভব না, কারণ ওর চারিদিকে আত্মীয় স্বজন, ওর আত্মীয় স্বজন 2-1টা আমাকে চিনে, কারণ ওর বাবা মা ওর বাসায় আসতো। তো আমি কোনোভাবেই থাকবো না। পরে আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে অন্য সিটিতে চলে আসছি। এখন যা হবার হবে। আমি বলছি যে তুমি এটা দেখো, কিন্তু এই সিটিতে থাকা সম্ভব না এবং আশেপাশে সিটিতেও আমার থাকা সম্ভব না। পরে বলতেছে তুমি এটা পাবা না ওটা পাবা না, বলে সেটা পরে দেখা যাবে, আগে আমার জীবন বাঁচি। যাক, সাবধানে থাকেন। এখন গেছেন হয়তোবা ওরা আর আপনার পিছু নিতে পারবে না, কারণ কোন শহরে আছেন এরা তো আর জানে না, ঠিক আছে। আর জি জি, দোয়া রইল আপনার প্রতি বা আপনার পরিবারের প্রতি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।